আর কেউ আসবে না স্টার্ট করব? স্যার বলতে পারছি না, ঠিক আছে স্যার শুরু করুন স্যার তাহলে। ওকে, সো next unit, design of flexural members for beam and for beams for bending moment and shear force by LSM. ঠিক আছে, ততক্ষণ অব্দি অ্যাক্সিয়াল মেম্বার গুলো দেখেছি। হুম, টেনশন কম্প্রেশনে কিভাবে ডিজাইন করে, তারপরে আমরা দেখেছি কি বলে বেস প্লেট, স্ল্যাব বেস, এই ফাউন্ডেশনের কলাম বেসের আলোচনা করেছি। তো এবারে বিম নিয়ে আলোচনা করব। কলাম নিয়ে আলোচনা হয়ে গেছে, এবার বিম নিয়ে। ফ্লেক্সজুডাল মেম্বার। তো ফ্লেক্সজুডাল মানে কি না, দ্য মেম্বার দ্যাট ক্যারিজ লোড বাই দ্য হেল্প অফ বেন্ডিং অ্যাকশন। ঠিক তো? তার মানে মুদ্রা কথা হচ্ছে বিমের আলোচনা হবে। তো প্রথমের দিকে, একদম প্রথমের দিকে আমরা যখন স্টিল সেকশনের ইন্ট্রোডাকশন শুরু করি, তখন আমরা আলোচনা করেছিলাম যে ক্রস সেকশনাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, আমাদের অ্যাজ পার IS 800/2007 ক্লজ 3.7 টেবল 2 তে কি বলা আছে না, ক্রস সেকশন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট যে ক্রস সেকশন চ্যানেল আছে বা জয়েস্ট আছে, সেগুলোর তাদের ডাইমেনশন অনুযায়ী তাদেরকে IS 800 কতগুলো ভাগে ভাগ করেছে। ওকে, সো দ্য ফার্স্ট ক্যাটাগরি ওয়াজ ক্লাস 1 or প্লাস্টিক, সেকেন্ড ক্লাস 2 or কম্প্যাক্ট, ক্লাস 3 সেমি কম্প্যাক্ট। তো ক্লাস 1 or প্লাস্টিক সেকশন কাকে বলে? ক্লাস 1 or প্লাস্টিক সেকশন কাকে বলে? খেয়াল আছে? হুম, ক্লাস 1 সেকশন কাকে বলে আর প্লাস্টিক সেকশন? বলো, মনে আছে না মনে নেই? স্যার ফুললি প্লাস্টিসাইজ মেম্বার। ফুললি প্লাস্টিসাইজড মানে কি? কথাটার মানেটা কি? স্যার প্রত্যেকটা পৌঁছে গেছে। স্যার বলবো কি কি, বলো? হিঞ্জ ডেভেলপ হবে। হিঞ্জ স্যার মানে ডেভেলপ হবে? প্রত্যেকটা সেক্সের মানে যে বলো। এলিমেন্ট যেটা আছে, ধরুন মানে যে কোনো ধরনের সেক্স, মানে প্রত্যেকটা সেক্সের এলিমেন্ট মানে প্লাস্টিক স্টেজে পৌঁছে গেছে, মানে ফুললি প্লাস্টিক মানে হয়ে গেছে, মানে অতিরিক্ত যে মানে মানে কোন লোড দিয়েছি, মানে লোডের ফলে যে স্ট্রেন মানে যেটা হয়েছে, সেটা প্রত্যেকটা মানে পার্টই সেটা তো মানে কম্প্যাক্ট হয়ে প্লাস্টিক। যাবে, সেটা তো কম্প্যাক্ট হয়ে যাবে। প্লাস্টিকের কি বৈশিষ্ট্য কম্প্যাক্টের থেকে কিভাবে আলাদা? এনিওয়ে, আরেকবার রিপিট করে দিচ্ছি যে যখন আমরা কোনো একটা বিমে লোড দিই, যখন কোনো একটা বিমে আমি লোড অ্যাপ্লাই করি, তখন বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করে প্রত্যেকটা সেকশনে। এবং প্রত্যেকটা সেকশন, এটা ধরো সেকশন এ, এটা সেকশন বি, এটা সেকশন সি, এটা সেকশন ডি, প্রত্যেকটা সেকশনে কি হবে না, এই লোডের এগেনস্টে, এই পি লোডের এগেনস্টে কি হবে, একটা বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করেছে। এবং প্রত্যেকটা সেকশন, সে ফর এক্সাম্পল আমি এ সেকশনের কথা বলছি, ওকে, সেকশন এ, সেকশন বি ও হতে পারে, সেকশন সি ও ভাবতে পারো, সেকশন ডি ও ভাবতে পারো, যে কোনো সেকশনের কথাই তুমি ভাবো না কেন, যদি এটা প্লাস্টিক হয়, তাহলে এর প্রত্যেকটা ফাইবার এলিমেন্ট নয়, প্রত্যেকটা ফাইবার, এর প্রত্যেকটা ফাইবার বেসিক্যালি ফুললি প্লাস্টিসাইজড হবে, তাই তো? এর প্রত্যেকটা ফাইবার বেসিক্যালি ফুললি প্লাস্টিসাইজড হবে। তাহলে এর স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা কিরকম হবে? এরকম, ঠিক? প্লাস্টিক সেকশন আর কম্প্যাক্ট সেকশন দুটোর ক্ষেত্রেই এই ঘটনাটাই ঘটবে। যে কোনো ক্রস সেকশনের all the fibers will be utilizing its 100% plastic strength. প্রত্যেকটা ফাইবার প্লাস্টিক লিমিট অবধি পৌঁছাবে, প্লাস্টিসাইজ হবে। তো কম্প্যাক্ট আর প্লাস্টিক সেকশনের মেইন ডিফারেন্সটা কি ছিল? যদি আমি এম ভার্সেস থিটা, ওকে, এম ভার্সেস থিটা, হোয়াট ইজ থিটা? থিটা ইজ দ্য রোটেশন ক্যাপাসিটি। এদের যদি একটা গ্রাফ প্লট করি, তাহলে সেই গ্রাফ অনুযায়ী যদি থিটা 2 এর ভ্যালু থিটা 1 এর থেকে 6 গুণ বা তার বেশি হয়, থিটা 2 এর ভ্যালু যদি থিটা 1 এর থেকে 6 গুণ বা তার বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটা প্লাস্টিক সেকশন।
যদি 6 গুণ বা তার কম হয় তাহলে সেটাকে আমরা বলবো কম্প্যাক্ট সেকশন। বাট কম্প্যাক্ট সেকশন বা প্লাস্টিক সেকশন, দ্যাট ইজ ক্লাস 2 অর ক্লাস 1, এই দুটো কেসেই প্রত্যেকটা ফাইবার কিন্তু ফুললি প্লাস্টিসাইজ হয়েছে। এই θ2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু θ1 এই কথাটার মানে কি না, যখন আমার প্রত্যেকটা মেম্বারই ফুললি প্লাস্টিসাইজড, অর্থাৎ ক্লাস 2 আর ক্লাস 1 এর ক্ষেত্রে প্রত্যেকটা মেম্বারই যেখানে আমার ফুললি প্লাস্টিসাইজড, সেখানে আমার কি হয়েছে, প্লাস্টিক হিঞ্জ ফরমেশন হয়েছে। সো প্লাস্টিক হিঞ্জ যদি ফরমেশন হয় তাহলে প্লাস্টিক হিঞ্জের মতন জিনিসটাকে যদি আমি আইডিয়ালাইজ করি, তাহলে এইখানে যদি আমি লোড দিই তাহলে বেসিক্যালি কি হচ্ছে, এটা ডিফ্লেকশন হয়েছে। সো দিস ইজ মাই থিটা। আগেন আমি লোড আরো বাড়ালাম, কি হবে, ডিফ্লেকশন বাড়বে। লোড আরো বাড়ালাম, ডিফ্লেকশন আরো বাড়বে। ওকে, সো এই যে বৃদ্ধি গ্র্যাজুয়ালি বাড়তে বাড়তে থিটাটা যাচ্ছে, এখানে আমি এন্ড সেকশন এ পয়েন্টের ক্রস সেকশনের রেসপেক্টে আমি যদি বিচার করি তাহলে সেটা বাড়তে বাড়তে কত দূর অব্দি বাড়বে, কত রোটেশন দেখাবে না, θ1 এরও 6 টাইমস। অর্থাৎ যে পয়েন্টে ওটা ফুললি প্লাস্টিসাইজড হয়েছে সেই পয়েন্টে যতটা রোটেশন দেখাতে পারতো ম্যাক্সিমাম ও তার থেকেও 6 গুণ বা তার বেশি যদি কন্টিনিউয়াসলি রোটেশন দেখাতে থাকে তাহলে সেটা হচ্ছে প্লাস্টিক সেকশন। অর্থাৎ আইডিয়ালি ইট উইল আন্ডারগো ইনফাইনাইট রোটেশন, মানে আমি লোড বাড়াতে বাড়াতে একটা সময় এরকমও হয়ে যেতে পারে কিন্তু তাও ভেঙে পড়ছে না, ঠিক এরকমও হয়ে যেতে পারে কিন্তু তাও ভেঙে পড়ছে না। সো প্লাস্টিক সেকশন বেসিক্যালি রিপ্রেজেন্টস দ্যাট কন্ডিশন, ঠিক আছে। আর ক্লাস 2 সেকশন মানে কি, এটার মধ্যে হিঞ্জ আছে বাট হিঞ্জের আইডিয়াল অর্থ কি, হিঞ্জের আইডিয়াল অর্থ হচ্ছে ইনফাইনাইট রোটেশন ও শো করবে না। অর্থাৎ যখন প্লাস্টিক লিমিট যখন রিচ করেছে তখনও যতটা রোটেশন শো করেছিল, দ্যাট ইজ দ্য θ1, তার থেকে 6 গুণের বা তার কম ওর ফাইনালি রোটেশন হবে, তারপরে ওই জিনিসটা রাপচার করে যাবে। ওকে, দ্যাট ইজ দ্য কম্প্যাক্ট। বাট আইডিয়ালি বোথ দ্য কেসেস প্রত্যেকটা ফাইবার উইল আন্ডারগো will be utilizing its plastic strength. Okay, the last one is the class 3 section. Class 3 section কি না, সেমি কম্প্যাক্ট। সেমি কম্প্যাক্টের বৈশিষ্ট্য কি না, এটা যেটা এক্সট্রিম ফাইবার সেটা তো ইল্ড স্ট্রেংথ অব্দি রিচ করলো কিন্তু রিমেইনিং অংশগুলো কেউই আর ইল্ড স্ট্রেংথ অব্দি পৌঁছাতে পারলো না। সো এটা ইলাস্টিক সেকশন হিসেবেই ডিজাইন হবে। ওকে, ক্লাস 3 বা সেমি কম্প্যাক্ট সেকশন উইল বি ডিজাইনড অ্যাজ ইলাস্টিক সেকশন। and class 4 or slender section এটা নিজের ইলাস্টিক লিমিট অবধি নিজের স্ট্রেংথ কে ইউটিলাইজ করতে পারেনি, তার আগেই ফেল করে গেছে। ওকে, তো अगेन একটা টেবিল আছে আইএস কোডে, সেই টেবিল অনুযায়ী আমরা দেখেছি যে কিভাবে ক্রস সেকশনাল ডাইমেনশন অনুযায়ী সেকশন গুলোকে ক্লাসিফাই করা হয়, ক্লাস 1, ক্লাস 2 এন্ড ক্লাস 3। ঠিক আছে, নাও এবারে আমাদের যেটা আলোচনার বিষয় হবে সেটা হচ্ছে বিম ডিজাইন। ওকে, সো ডিজাইন অফ বিম। তো যখন আমরা ডিজাইন অফ বিম নিয়ে আলোচনা করব তখন প্রথম যেটা আমাদের কাজ থেকে ফার্স্ট হচ্ছে মানে কতগুলো আমরা স্টেপ ওয়াইজ ডিজাইনটা স্টার্ট করব। ঠিক আছে, সো হোয়াট আর দ্য স্টেপস? নাম্বার 1, ডিজাইন অফ বিম। ডিজাইন অফ বিম একটা অঙ্কের থ্রু দিয়ে গোটা বিষয়টা আমরা বুঝবো। তার আগে জাস্ট স্টেপ, হোয়াট আর দ্য স্টেপস টু বি ফলোড? ক্যালকুলেট শিয়ার ফোর্স, calculate shear force and bending moment, calculate bending moment, calculate shear force। তার আগে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, একটা বিমের কথা বলতে যখন আমরা আরসিসি ডিজাইন করেছি তখন আমরা দেখেছি যে বিমের ইন রিয়ালিটি দু ধরনের ডায়াগ্রাম হয়। একটা হচ্ছে লাঠি লাঠি দেখানো এই সমস্ত স্ট্রাকচারাল ডায়াগ্রাম যেখানে পুরোপুরি সেন্টার লাইনে ইয়ে প্রেজেন্ট থাকে, আর একটা হচ্ছে যেটা আমার ডিজাইন ডিটেল, সেখানে আমার কি থাকবে, প্রত্যেকটা ডাইমেনশন অনুযায়ী মেম্বার গুলোকে দেখানো থাকবে। আর এর আগেরটা পুরো সেন্টার লাইন বা তোমার যে লাইন বরাবর লোড ফ্লো করছে সেই লাইন বরাবর দেখানো থাকবে। সো এরকম কেসে যেমন আরসিসি তে আমরা দেখে এসেছি, সেখানে বিমের এফেক্টিভ ডেপথ, এফেক্টিভ লেন্থ বলতে আমরা কি বুঝতাম? বিমের এফেক্টিভ লেন্থ বলতে আমরা কি বুঝতাম? একটা ছিল স্প্যান লেন্থ আর একটা ছিল ক্লিয়ার লেন্থ, তাই না? বিভিন্ন বিভিন্ন লেন্থ ছিল। তো এফেক্টিভ লেন্থ কিভাবে ক্যালকুলেটেড হতো?
সেখানে এল এফেক্টিভ লেন্থ ক্যালকুলেটেড হতো এল প্লাস ডি, যেখানে এল ক্লিয়ার লেন্থ প্লাস ডি, তাই তো, অর এল সেন্টার টু সেন্টার হুইচ এভার ইজ মিনিমাম, Less. নাকি এই অর আর কি ছিল, এল সেন্টার টু সেন্টার নয়, এল সেন্টার টু সেন্টার নয়, এল প্লাস বি, সরি, এল ক্লিয়ার প্লাস বি, তাই তো। না স্যার সেন্টার টু সেন্টারই ছিল। সেন্টার টু সেন্টার ছিল কার ক্ষেত্রে, ফ্রেমের ক্ষেত্রে, ফ্রেমের ক্ষেত্রে ছিল, ফ্রেমের ক্ষেত্রে সেন্টার টু সেন্টার। সেখানে কি হবে, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা এল এফেক্টিভ। কিন্তু এইখানে স্টিল ডিজাইনের ক্ষেত্রে এফেক্টিভ লেন্থ অফ বিম ইজ ইকুয়াল টু এল সেন্টার টু সেন্টার, ঠিক আছে। স্টিল ডিজাইনের ক্ষেত্রে সেন্টার টু সেন্টার লেন্থই হচ্ছে আমার এফেক্টিভ লেন্থ, দ্যাটস ইট, স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। সো তো এল সেন্টার টু সেন্টার লেন্থ নিয়ে আমি আর যে সমস্ত লোড এসে পড়ছে স্ট্রাকচারে তার বেসিসে আমি বেন্ডিং মোমেন্ট আর ক্যালকুলেট শিয়ার ফোর্স বার করবো, এই দুটো। নাও ওয়ান্স আই ক্যালকুলেট শিয়ার ফোর্স অফ দ্য বিম, এই শিয়ার ফোর্সের বেসিসে বিমকে দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে। শিয়ার ফোর্সের বেসিসে বিমকে দুভাগে ভাগ করা যায়। দ্য ফার্স্ট কেস হাই শিয়ার, সেকেন্ড কেস লো শিয়ার, ঠিক আছে। তো শিয়ার ফোর্স বার করার পরে আমি বিমটাকে দুভাগে ভাগ করব, আইদার এটা হাই শিয়ারে আসছে না লো শিয়ারে আসছে, ওকে। হাই শিয়ার কাকে বলে আর লো শিয়ার কাকে বলে। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন কামস, কাকে আমি হাই শিয়ার বলবো, কাকে আমি লো শিয়ার বলবো। কোনো একটা সেকশন আমি চুজ করেছি, ঠিক, কোনো একটা সেকশন আমি চুজ করেছি। তো সেই চুজ করা সেকশনটার লেট আস সাপোজ আইএসএমবি 250, এটা হচ্ছে আমার চোজেন সেকশন, যেটা আমার লোডটাকে রেজিস্ট করবে। তো সেই সেকশনটার একটা শিয়ার স্ট্রেংথ আছে, এই সেকশনটার একটা ডিজাইন শিয়ার স্ট্রেংথ আছে, এটা হচ্ছে ডিজাইন শিয়ার স্ট্রেংথ, ওকে। যদি এই শিয়ার স্ট্রেংথ, ডিজাইন শিয়ার স্ট্রেংথের ভ্যালু, যে শিয়ারটা বিমে ডেভেলপ হচ্ছে, আই রিপিট, এই সেকশনটার বা যে সেকশন দিয়ে আমি বিমটা ডিজাইন করছি সেই সেকশনটার শিয়ার স্ট্রেংথের ভ্যালু, যে শিয়ার ফোর্সটা বিমে অ্যাকচুয়ালি এসে পড়ছে কোনো একটা সেকশনে, তার থেকে 60% বেশি হলে দ্যাট বিম ইজ লো শিয়ার, আদারওয়াইজ ইট ইজ হাই শিয়ার। অর্থাৎ যদি ম্যাথামেটিক্যালি আমি বলি লো শিয়ার বিম কাকে বলবো, লো শিয়ার বিম হবে ভি, দ্যাট ইজ দ্য শিয়ার ফোর্স ডেভেলপড অন দ্য বিম if it is less than 0.6 VD. VD is what? VD is the shear strength of the beam. Then it is low shear. High shear কাকে বলবো, high shear বলবো if V is greater than 0.6 VD. উদাহরণস্বরূপ, say for example, এটা হচ্ছে আমার একটা সিম্পলি সাপোর্টেড বিম, এবং এই বিমে আমি একটা 50 টনের লোড দিয়েছি, এবং এই বিমটার লেন্থ হচ্ছে 10 মিটার, ওকে। সো এই বিমটাতে যে কোনো একটা সেকশনে বা যে কোনো একটা সেকশন ছাড়ো ম্যাক্সিমাম ডেভেলপড শিয়ার ফোর্সের ভ্যালু কত, ম্যাক্সিমাম এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, ওকে। নাও ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কোথায় ডেভেলপ করেছে, ডেফিনেটলি এ পয়েন্টে, বা শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি আমরা আঁকি, ঠিক। সো যদি আমি এখানে একটা সেকশন কাটি, লেটস সাপোজ ইট ইজ এক্স এক্স সেকশন, সো এক্স সেকশনে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কত, 50 into 10/2, নাকি, সরি 50/2, সরি 50/2 25, 50/2 টন, দ্যাট ইজ 25 টন, ঠিক আছে। যে কোনো একটা সেকশনে ডেভেলপড শিয়ার ফোর্স কত, 25 টন, ম্যাক্সিমাম শিয়ার ফোর্স ডেভেলপড 25 টন, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো আমি এখানে আইএসএমবি 250 ইউজ করেছি, সো আইএসএমবি 250 শিয়ার স্ট্রেংথ ধরে নাও, সে ফর এক্সাম্পল আইএসএমবি 250 শিয়ার স্ট্রেংথ, শিয়ার ক্যাপাসিটি হচ্ছে 40 টন,
ওকে, নাও টেল মি যে এই বিমটা হাই শিয়ারে আছে না লো শিয়ারে আছে? এই বিমটা হাই শিয়ারে আছে না লো শিয়ারে আছে? কি করে চেক করব? সো 40, সো 40 টন ইনটু 0.6 দ্যাট ইজ 24 টন, ঠিক আছে? আর Vx এর ভ্যালু কত? 25 টন। সো দ্যাট ইমপ্লাইজ Vx ইজ গ্রেটার দ্যান 0.6 Vd। লিখতে পারি? তো Vx is greater than 0.6 Vd, that means it is high shear। বলতে বললাম, বলো কোনো বক্তব্য? স্যার যে ভিডিটা 40 টন ওটা কোথায় পেলেন? আমি কি বললাম, এটা ধরো আমি পেয়েছি, এটা কিভাবে ক্যালকুলেট করতে হয় পরে ঠিক দেখছি, আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে। আছে? ফর দ্য টাইমিং ইট ইজ গিভেন। আপাতত ধরে নাও এই ভ্যালুটা আমি জানি, কিভাবে ক্যালকুলেট করবো একটু পরে দেখছি। ওকে, সো ভিডি ভ্যালু 40 টন হলো, তাহলে আমি বলতে পারি যে বিমটা হচ্ছে হাই শিয়ারে আছে। নাও, সো আমার ফার্স্ট কাজ হচ্ছে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করা, সেকেন্ড কাজ হচ্ছে শিয়ার ফোর্স বার করা, এবং শিয়ার ফোর্স বার করার পরে আমায় একটা সেকশন চুজ করতে হবে, এবং সেই চুজ করা সেকশনের রেসপেক্টে আমায় ডিসাইড করতে হবে যে বিমটা হাই শিয়ারে আছে না লো শিয়ারে আছে। ওকে, তো দুটো পয়েন্ট হয়ে গেল। নাও থার্ড স্টেপ, স্টেপ 3। স্টেপ 3 কি হবে? ক্যালকুলেট ডিজাইন স্ট্রেংথ, ক্যালকুলেট ডিজাইন বেন্ডিং স্ট্রেংথ, ডিজাইন বেন্ডিং স্ট্রেংথ। এবারে ডিজাইন বেন্ডিং স্ট্রেংথ বার করব, তার আগে আমি শিয়ারের রেসপেক্টে হাই শিয়ার না লো শিয়ার সেটা কেন বার করলাম? কারণ এই যে ডিজাইন বেন্ডিং স্ট্রেংথ, হাই শিয়ার বিমের ক্ষেত্রে অন্য একটা ফর্মুলা, লো শিয়ার বিমের ক্ষেত্রে অন্য একটা ফর্মুলা। হ্যান্স আই নিড টু নো হুইচ ফর্মুলা আই উইল বি অ্যাপ্লাইং টু। ঠিক আছে, সেই জন্য আমায় জানতে হবে যে কোন ফর্মুলাটা আমায় কাজে লাগাতে হবে। এটাকে কিভাবে নোটেশনে দেওয়া হয়? এমডি, ডিজাইন বেন্ডিং স্ট্রেংথ। ঠিক আছে, সো এর ভ্যালুটা হাই শেয়ারের জন্য এক রকমের ফর্মুলা, লো শেয়ারের জন্য আর এক রকমের ফর্মুলা। সেই জন্য আমায় আগে সেকশন ক্লাসিফিকেশন অনুযায়ী তারপরে শেয়ার ফোর্সের রেসপেক্টে ডিসাইড করে নিতে হবে। নাম্বার 4, দেন কি করব না, এমডি, that is the designed bending moment or moment capacity should be greater than bending moment developed। মোমেন্টের জন্য যে স্ট্রেংথ বিমের সেকশনটার, সেটা যে মোমেন্টটা অ্যাকচুয়ালি বিমে ডেভেলপ করছে তার থেকে বেশি হতে হবে, তাই তো? আর নিদেন পক্ষে ইকুয়াল হতে হবে, তবে সেকশনটা আমার সেফ। নাও স্টেপ নাম্বার 5, সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া। কি বলে? চেক ফর ডিফ্লেকশন, সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া, চেক ফর ডিফ্লেকশন। চেক ফর ডিফ্লেকশনের এগেইনস্টে একটা টেবিল আছে যেটা আমরা প্রথমে দেখেছি, ঠিক? নাও পয়েন্ট নাম্বার 6, চেক ফর ওয়েব বাকলিং। মনে পড়ছে? ওয়েব বাকলিং এন্ড ওয়েব ক্রিপলিং দুটো আলাদা আলাদা উদাহরণ দিয়েছিলাম। ওয়েব বাকলিং, ওকে, and number 7, check for web crippling। ওয়েব বাকলিং এন্ড ওয়েব ক্রিপলিং কি কারো মনে আছে? এটা কি? এই গোটা বিমে কোথাও কোনো সমস্যা নেই, বিমটা ডিফ্লেকশনেও সেফ আছে, বিমে কোথাও সেকশন রাপচারও হয়নি, বাট বিমটার ওয়েবটুকু তুবড়ে গেছে, ঠিক তো? বিমটার ওয়েবটা তুবড়ে গেছে। সো দিস ইজ বেসিক্যালি ওয়েব বাকলিং। ওকে, দিস ইজ দ্য লোকাল বাকলিং ফেনোমেনা। আর একটা টাইপের ফেলিয়ার হয়, সেটা কি? ফ্লেঞ্জ বাকলিং। ফ্লেঞ্জ বাকলিং, ফ্লেঞ্জ বাকলিং তো হয়, তাছাড়াও আরেকটা হয়, সেটা হচ্ছে ওয়েব ক্রিপলিং। ওয়েব ক্রিপলিং এ কি হয়? যেটা গোড়া, এই গোড়ার দিকটা তুবড়ে যায়,
আর এখানে গোটা ওয়েবটাই বাকল করে যায়, ঠিক? সেটা হচ্ছে ওয়েব ক্রিপলিং and this is web buckling, ঠিক আছে? সো এই দুটো চেক আমাদের করতে হয়। বাট ফ্লেক্সুরাল মেম্বার ডিজাইনের আগে প্রথমেই যেটা আমি একটা কথা বলে মানে যেটা মিস করেছি আজকে, বিকজ এটা সিলেবাসে নেই সেই জন্য, সেটা হচ্ছে বিম দু টাইপের হয়। একটা হচ্ছে ল্যাটারালি সাপোর্টেড, ওকে, একটা হচ্ছে ল্যাটারালি সাপোর্টেড, আর একটা হচ্ছে ল্যাটারালি আনসাপোর্টেড। তোমাদের মনে পড়বে হয়তো আমি একটা ফেনামেনা দেখিয়েছিলাম যার নাম হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং, ঠিক আছে? যে বিমের মধ্যে আমি শুধুমাত্র ডাইরেক্টলি কনসেন্ট্রেটেড লোড দিচ্ছি বা কোনো একটা ভার্টিক্যাল লোডিং দিচ্ছি, বাট তা সত্ত্বেও বিমটা এমন ভাবে বাঁকছে যাতে মনে হয় যে বিমটা অ্যাজ ইফ কেউ বিমটাকে মোচড় দিচ্ছে। বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল এককালে। যাই হোক, তো এটা হচ্ছে ল্যাটারালি আনসাপোর্টেড বিমের জন্য। তো আমাদের সিলেবাসে যেটা আছে সেটা মুখ্যত ল্যাটারালি সাপোর্টেড বিম, এবং এই সমস্ত পয়েন্টগুলোর খেয়াল আমরা রাখবো ল্যাটারালি সাপোর্টেড বিম ডিজাইন করার সময়, ঠিক আছে? ল্যাটারালি আনসাপোর্টেড বিম নিয়ে কথা বলছি না, কারণ এটা সিলেবাসে নেই, ঠিক আছে? তো আমরা একটা উদাহরণের সাহায্যে গোটা বিষয়টা আলোচনা করব, ঠিক আছে? নাও লেট আস স্টার্ট। ওকে, সো প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম কি বলছে? না, ডিজাইন আ সুইটেবল আই সেকশন। বলেই দিলাম যে আই সেকশন হিসেবে বিমটাকে ডিজাইন করব, ঠিক আছে? আদারওয়াইজ কিছু মেনশন না থাকলে তুমি চ্যানেলও ইউজ করতে পারো, বাট প্রাইমারিলি মুখ্যত বিম হিসেবে আমরা জয়েস্ট বা আই সেকশনকে বেশি প্রেফার করি। আই সেকশন ফর এ সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড, অ্যান্ড আগেন সিম্পলি সাপোর্টেড কথাটা বলে ছেড়ে দিলে এটা অস্বস্তি হবে। কারণ কি? কারণ আমরা এখানে ল্যাটারালি রিস্ট্রেন্ড বা ল্যাটারালি সাপোর্টেড, laterally restrained is another term, laterally restrained beam নিয়ে আলোচনা করছি। restrained beam and span directly বলেই দেওয়া হচ্ছে তোমায়, span 3 meter, okay, carrying dead load 17.78 kilonewton per meter and live load 40 kilonewton per meter, okay? So this is the problem statement. তো এবার আমাদেরকে ডিজাইন করতে হবে। তো প্রথমে আমরা কি করব? লোড ক্যালকুলেশন। লোড ক্যালকুলেশন করব। চলো লোড ক্যালকুলেশন করো, কত হয়? বলো কত হয়? কত আসছে বলো? চলো দেখি কত আছে। 173.34। 173.34 কি সেটা? স্যার কিলো নিউটন টোটাল লোডের মানটা। সো স্টেপ নাম্বার 1, লোড ক্যালকুলেশন। সো কত হয় বলো? ডেড লোড প্লাস লাইভ লোড, ঠিক আছে? সো 17.78 প্লাস 40 কিলো নিউটন পার মিটার, কত আছে?
স্যার 57.78। 57.78 kilonewton per meter. ठीक है? Now next point, factored load। LSM এ কাজ করছি, so factored load বার করব। factored load কত? 1.5 into dead load plus live load, that is 1.5 into 57.78 kilonewton per meter। কত হয় বলো? স্যার 86.67। 86.67। 86 kilonewton per meter। So this is the factored load। Okay? अच्छा, तो factored bending moment, factored bending moment কত? আমি এখানে W লিখে দিলাম, WU লিখে দিলাম, ঠিক আছে? So WU L square upon 8, 86.67 into 3 square divided by 8 কত হয়? কিলোনিউটন মিটার। বলো। 97.50। 97.504 kilonewton meter। ठीक है? So this is the factored bending moment। Now এইবারে factored bending moment within bracket আমি mu লিখে দিই। So mu, ঠিক আছে? নাও এবার আমি কি বললাম প্রথমে, যে আমার যখন সেকশনটা ডিজাইন করতে হবে তখন আমার কি প্রয়োজন? তখন আমার প্রয়োজন হচ্ছে যে the design strength of the section MD that should be greater or equal to mu। যে মোমেন্টটা এসে পড়ছে বিমে বা যে বেন্ডিং মোমেন্টে জেনারেট হয়েছে তার থেকে যেন মোমেন্ট ক্যারি করার ক্ষমতা বিমটার বেশি হয়। ওকে, দ্যাটস মাই অবজেক্টিভ। সো নাও আই নিড টু ক্যালকুলেট এমডি। সো হাউ টু ক্যালকুলেট এমডি? ডিজাইন মোমেন্ট স্ট্রেংথ। ওকে, সেটা আমায় বার করতে হবে। বাট প্রায়র টু দ্যাট আমায় কি করতে হবে? শিয়ার ফোর্সও বার করে নিতে হবে, শুধু ফ্যাক্টরড বেন্ডিং মোমেন্ট বার করলে হবে না। সো শিয়ার ফোর্স, so factored shear force VU কত? WU into L upon 2 নাকি? কত হয়? হ্যাঁ স্যার। কত হয়? স্যার 130.005। Okay, so this is my factored shear force। এবারে একটা কথা বলো, যে এবারে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে তো একটা সেকশন চুজ করতে হবে। যে সেকশনটা চয়েস করেছি সেই সেকশনটা যাতে এই এম, যে এম অ্যামাউন্টের মোমেন্টটাকে নিতে পারে সেটা আমার দেখতে হবে। তো আমি একটা সেকশন চুজ করব, আই সেকশন হতে হবে, কারণ আমি এখানে প্রবলেম স্টেটমেন্টে বলে দিয়েছি আই সেকশন দিয়ে করো। আমি যদি আই সেকশন না দিতাম তাহলে তোমার কাছে তো দিগন্ত খুলে যেত, তুমি অ্যাঙ্গেল দিতে পারতে, যা খুশি একটা কিছু ধরতে পারতে, ঠিক আছে না? বাট আমি এখনো এটাও বলে দিলাম যে আই সেকশন আমরা প্রাইমারিলি বিমের জন্য চুজ করি। তার মানে এই নয় যে চ্যানেল দিয়েও বিম হয় না, চ্যানেল দিয়েও বিম হয়, ঠিক আছে, বা বক্স সেকশন দিয়েও বিম হয়। ওকে, সো যে কোনো একটা সেকশন আমি চুজ করতে পারি, বাট এখানে আই সেকশন আমি চুজ করব। তো আই সেকশনের তো হাজার একটা সেকশন অ্যাভেলেবেল আছে, তো হুইচ সেকশন টু চুজ? তুমি বলবে যেটা লোডটাকেও সেফলি নিতে পারে এবং যার ওজন কম এবং যেটা খুব ইকোনমিক্যাল। ওকে, সো সেই যে আমার ইনটিউশন, সেই ইনটিউটিভলি আমি সেকশনটা চুজ করব কি করে? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। কারো কোনো আনসার আছে? কিভাবে আমি একটা চুজ করব? ট্রায়ালটা শুরু করব কি করে? যে আচ্ছা ঠিক আছে, চলো আইএসএমবি 300 দিয়ে দেখি, আইএসএমবি 100 দিয়ে দেখি। 50টা সেকশন তো আমি চুজ করে করে যাবো না। সো হাউ টু স্টার্ট উইথ সেকশন টু চুজ ফার্স্ট? কি করে বুঝবো? সবসময় তোমাদের তো স্পুন ফিডিং করে একটা সেকশন দিয়ে বলে দেওয়া হবে না যে আচ্ছা আইএসএমবি 300 এই লোডটা নিতে পারে কিনা দেখো তো। তোমাকে তো অ্যাজ এ ডিজাইনার নিজেকে ভাবতে হবে যে কোন সেকশনটা আমি চুজ করব। হাউ টু স্টার্ট? কি মনে হয়? স্যার বলো। স্যার বলছি এখানে কি মানে ওই যে L/D রেশিও এরকম করে ডিফ্লেকশনের রেশিও থেকে কি কিছু হতে পারে? অনেকভাবেই অনেক কিছু হতে পারে, কিন্তু আপাতত তোমার কাছে আমি জানতে চাইছি কিভাবে তুমি চুজ করবে। ওকে, স্যার L/D একটা রেশিও ধরলাম। L/D রেশিও তোমার ইয়েতে ছিল, কি বলে ওটাকে, RCC তে ছিল। RCC তে ছিল, ঠিক আছে। এইখানে আমরা যাবতীয় কাজ করছি স্ট্রেসের বেসিসে, ঠিক আছে। তো L/D রেশিও রেসপেক্টে আমরা কাজ করব না, এখানে আমরা যেটা চুজ করব দ্যাট ইজ দ্য জেড। ওকে, তোমাদের কাছে যদি এখন ইমিডিয়েট হাতের কাছে ইয়ে থাকে,
SP6 1964 যদি থাকে তাহলে তোমরা সেখানে হেল্প পেতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ স্টিল টেবিল থাকলেও তোমরা সেখানে হেল্প পেতে পারো। এনিওয়ে, তো ফিলহাল আমি তোমাদের একটা বেসিক দেওয়ার জন্য জাস্ট এটা বলছি যে আমাকে একটা চুজ করতে হবে যে দিস ইজ দ্য মোমেন্ট। এই যে কত যা মুছে দিলাম, কত ছিল 97.504 নাকি? এটাই ছিল তো হ্যাঁ স্যার। বেন্ডিং মোমেন্ট। ওকে, সো this is the moment actually acting upon the beam in reality. তো আমি কি করলাম না, তাহলে জেড রিকোয়ার্ড, তাহলে যে সেকশনটা আমি চুজ করব তার সেকশন মডিউলাস যেন এই যে মোমেন্টের জন্য যতটা এই রেজিস্ট করতে যতটা সেকশন মডিউলাস প্রয়োজন তার থেকে বেশি হয়। ওকে, সো জেড রিকোয়ার্ড ইজ হাউ মাচ? জেড রিকোয়ার্ড হাউ মাচ? m/fy into gamma naught, gamma m naught. আগেন আমি প্রথম থেকেই এই কথাটা বলে এসেছি যখন থেকে আমরা টেনশন ডিজাইন শুরু করেছিলাম, যে যখন আমরা ডিজাইন করব তখন সেই ডিজাইনের পার্সপেক্টিভে আমরা fy লিখবো না, আমরা লিখবো fy upon gamma m naught আর fu upon gamma m1, তাই তো? fu একা থাকবে না, fu এর সঙ্গে গামা m1 থাকবে আর fy এর সঙ্গে গামা m naught থাকবে। এগুলো কি বেসিক্যালি পার্শিয়াল সেফটি ফ্যাক্টর অফ দ্য মেটেরিয়াল, তাই তো? বলেছিলাম তো? হ্যাঁ স্যার। Okay, now what is m? 97.504. Okay, fy is how much? 250. Gamma m naught কত? 1.1. 1.1 So 97.504 into 1.1 divided by 250 কত আসছে? স্যার 0.43। কত আসছে? স্যার 0.43 × 10⁻6। মানে 429 আসছে আমার। 429.02 into 10⁻3 মিলিমিটার কিউব। কেন করলাম 10⁻6? কিলো নিউটনটাকে নিউটনে কনভার্ট করলাম আর ইউনিট কি ছিল? কিলো নিউটন মিটার, তাই তো? হ্যাঁ So স্যার, নিউটন 10⁻3 Newton into 10⁻3 millimeter. So 10⁻6 Newton millimeter. Okay, যাই হোক, চলো নেক্সট পয়েন্ট। তো 429.02 into 10⁻3 millimeter কিউব। এবারে যদি SP6 আমরা দেখি, SP6 1964 যদি আমরা দেখি তাহলে আমরা সেখানে এই ভ্যালুটার কাছাকাছি একটা ভ্যালু পেতে পারি, যে সেকশনটার সেকশন মডিউলাস 429.02 into 10⁻3 এর থেকে বেশি হয়, যাতে এরকম একটা সেকশন আমরা পেতে পারি। সেই সেকশনটা যদি তোমাদের হাতের কাছে বই থাকে তো ভালো, আদারওয়াইজ আমাকেই চুজ করতে হবে তোমাদের হয়ে। অ্যান্ড সেই সেকশনটা কাছাকাছি আছে, যেটা 250-র কাছাকাছি, সেটা হচ্ছে ISMB 250। হ্যাঁ, ISMB 250 মোটামুটি কাছাকাছি ভ্যালু দেয়, ঠিক আছে? সো ISMB 250 কাছাকাছি ভ্যালু দেয়, ISMB 250। ওকে, ISMB 250, ISMB 250 ZPZ ভ্যালু হচ্ছে, ও সরি, এটা হলো, সরি, হ্যাঁ এখানে একটা গল্প আছে, সেটা হচ্ছে এই যে জেডটা পেলাম আমরা, সেই জেডটা কি অ্যাকচুয়ালি? এটা কিন্তু ZE। ওকে, ইলাস্টিক লিমিটের, মানে আমি কনসিডার করেছি যে ইলাস্টিক স্ট্রেংথটাকে কনসিডার করেছি আমি, বিকজ যদিও আমার সেকশন এখনো পর্যন্ত ইলাস্টিক স্ট্রেংথ নিয়ে হবে না, আমার সেকশনটা প্লাস্টিক কি না সেমি কম্প্যাক্ট না কম্প্যাক্ট সেটা আমি কিছুই জানি না। আই এম ব্লাইন্ড গেস, আই এম মেকিং আ ব্লাইন্ড গেস। আমার হাতে তো কিছু একটা থাকতে হবে যার ভিত্তিতে আমি প্রথম স্টেপটা ফেলবো। So for this point of view, I am just choosing a particular Z. So আমি elastic theory help নিয়েছি। So this much of strength actually I will be having এমনি নয়, আমার এর থেকে অনেক বেশি স্ট্রেংথ আসতে পারে, আমার মেটেরিয়ালের আরো বেশি স্ট্রেংথ ডেভেলপ করতে পারে। So I will be on lower side. So এই ভ্যালুটার কাছাকাছি একটা ভ্যালু, সেটা হচ্ছে ISMB 250 যদি হয়, তাহলে ZPZ এর ভ্যালু হয় অন্তত 410.5 সেন্টিমিটার কিউব, that is 410.5 into 10⁻3 millimeter cube. আর এর পরের সেকশন
এর পরের সেকশন হচ্ছে আইএসএমবি 300। সো আইএসএমবি 300 ক্ষেত্রে জেড পিজেড এর ভ্যালু থাকে অ্যারাউন্ড 573.6 ইন্টু 10⁻³ মিলিমিটার কিউব। ওকে, সো এই দুটো হচ্ছে আমার কাছে প্রবাবল ক্যান্ডিডেট। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার কাছে প্রবাবল ক্যান্ডিডেট। সো আমি চুজ করেছি আইএসএমবি 250। এবার তোমরা বলবে যে আইএসএমবি 300 তো 429.02 এর থেকে অনেক বেশি, তো 500 আপনি এটা কেন চুজ করলেন না? তো আমি এই কারণেই চুজ করিনি কি এখানে যেটা দেওয়া আছে, সরি এটা ইজেড, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে জেড ইজেড। ওকে, এটা হচ্ছে জেড ইজেড, জেড পিজেড এর ভ্যালু নয় ডাইরেক্টলি। ওকে, সো আমার অ্যাকচুয়ালি যে ভ্যালুটা পাবো আমি, সেই ভ্যালুটা আরো বেশি আসবে, অনেকটাই বেশি আসবে। তো আমি শুধুমাত্র এইটার বেসিসে আমি একটা চুজ করেছি ভ্যালু। ঠিক আছে, নাও সো লেট আস চুজ আইএসএমবি 250। ওকে, সো চুজিং আইএসএমবি 250। কারুর মনে আছে কত মোটামুটি কত গুণ বেশি হয় জেড ইজেড এর থেকে? সেফ ফ্যাক্টরের ভ্যালু কত আই আই সেকশনের? কারুর মনে আছে? অ্যারাউন্ড 10 টাইমস এরও বেশি হয়। ঠিক আছে, 10%-এরও বেশি হয়। যাই হোক, সো চুজিং আইএসএমবি 250। সো আইএসএমবি 250 কি কি প্রপার্টি আছে চলো ঝটপট। সো ডি 250 মিলিমিটার, টিডব্লিউ 6.9 মিলিমিটার, টিএফ 12.5 মিলিমিটার, বিএফ 125 মিলিমিটার, জেডপিজেড 465.71 ইন্টু 10⁻³ মিলিমিটার কিউব। ওকে, নাও সেকেন্ড টাস্ক কি না? সেকশন ক্লাসিফিকেশন। সেকশন ক্লাসিফিকেশন, সেকশন ক্লাসিফিকেশন কোথায় ছিল? টেবিল 2, পেজ 18। টেবিল 2 তে যাও। টেবিল 2 তে কি বলছে সেকশন ক্লাসিফিকেশন কিভাবে করতে হয়? তো ফ্লেঞ্জের সেকশন ক্লাসিফিকেশন কিভাবে হবে চলো আরেকবার দেখে নি টেবিল 2 কি বলছে। সো টেবিল 2, ওকে, ইয়েস, টেবিল 2। তো সেকশন ক্লাসিফিকেশনে কি বলছে না? আউটস্ট্যান্ডিং এলিমেন্ট অফ দ্য কম্প্রেশন ফ্লেঞ্জ বি বাই টিএফ। ঠিক আছে, বি বাই টিএফ এর ভ্যালু কত হতে হবে? যদি 9.4 এপসাইলন, এপসাইলন এর ভ্যালু কি ছিল? √250/FY। ঠিক, তো বি বাই টিএফ এর ভ্যালু 9.4, 10.5 আর 15.7, এই তিনটে রেসপেক্টে ক্লাসিফাই করা হয়েছে। ওকে, সো अगेन হোয়াট ইজ বি? হোয়াট ইজ বি? হোয়াট ইজ বি? দিস ইজ দ্য বি, আউটস্ট্যান্ডিং লেগ। ওকে, সেন্টারের রেসপেক্টে কতটা ঝুঁকে আছে। সো চলো কত আসতে চাই আমাদের দেখি। সো ফর ফ্লেঞ্জ বিএফ আপন টিএফ, হুম, কত? বিএফ কত বলেছি? 125। ওকে, সো টিএফ, টিএফ কত? 12.5।
চলো কত হবে বলো, সেকশন ক্লাসিফাই করে কত হবে? বিএফ কত? বিএফ হচ্ছে আউটস্ট্যান্ডিং লেগ। আউটস্ট্যান্ডিং লেগ ইজ হাউ মাচ? না এই যে সেন্টার পয়েন্ট থেকে কতটা অংশ বাইরে ক্যান্টিলিভার পোর্শনে প্রজেক্টেড আছে সেটা কত? 125/2 লিখতে পারি তো? তাহলে বিএফ অ্যাকচুয়ালি কত? বিএফ হচ্ছে 125 ডিভাইডেড বাই 2। টিএফ ইজ হাউ মাচ? টিএফ ইজ 12.5। সো কত আসছে? 5। 5 5 এর ভ্যালু কি? 9.4 এপসিলন। এপসিলন ইজ হাউ মাচ? আন্ডার রুট 250 বাই এফ ওয়াই। এফ ওয়াই ইজ হাউ মাচ? fy is how much? 250 itself. So কেটে গেল 1. So epsilon is equals to 1. That implies bf upon tf কত? 5, which is less than 9.4. That means section is flange is plastic, not entire section. Flange is plastic. Flange is plastic. ঠিক? আচ্ছা, এবার ওয়েবের গল্প আসে। So web is how much? Web is equals to d upon tw. চলো দেখা না যাক ওয়েবের গল্প কি আছে। ওয়েবের ডেফিনেশন কি দিয়েছে? হুম, ওয়েব কি বলেছে? ডি আপন টি ডাব্লিউ, 84 এপসাইলন, 105 এপসাইলন আর 126 এপসাইলন। ঠিক? তো ডেপথ অফ ওয়েব ইজ হাউ মাচ? ডেপথ অফ ওয়েব, ডেপথ অফ ওয়েব ইজ হাউ মাচ? দিস মাচ ইজ দ্য ডেপথ অফ ওয়েব। ডেপথ অফ ওয়েব ইজ দিস মাচ। সো ডেপথ অফ ওয়েব ইজ হাউ মাচ? 250 মাইনাস 250 মাইনাস কত হবে বলো? 250 মাইনাস কত হবে? হুম, স্যার 2 ইন্টু 12.5। ওয়েট, 2 ইন্টু 12.5 শিওর? আমি লিখলাম 2 ইন্টু 12.5 প্লাস 14.5। নাও ইউ আস্ক মি ওয়াই। চলো দেখা যাক হোয়াট ইজ ডি। দেখো দেখো ভালো করে ছবিটা দেখো। কি দেখতে পাচ্ছ? প্রথম ক্লাসে আমি বলেছিলাম প্রবাবলি যে যে টিএফ এর ভ্যালুটা থাকে সেই টিএফ এর ভ্যালুটা একবারে এই পোর্শনে, টো পোর্শনে আর রুট পোর্শনে কমপ্লিটলি আলাদা আলাদা হয়। আমরা নিই একটা রিপ্রেজেন্টেটিভ ভ্যালু, ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা মাঝামাঝি নেওয়া হয় টিএফ, ওকে? আর ডি হচ্ছে তোমার টোটাল যে ডেপথ অফ দ্য ওয়েব, ক্লিয়ার ডেপথ অফ দ্য ওয়েব। ওকে, সো ক্লিয়ার ডেপথ অফ দ্য ওয়েব ইজ কামিং হাউ মাচ? ক্লিয়ার ডেপথ অফ দ্য ওয়েব হচ্ছে তোমার যেটা টোটাল হাইট, এটা যদি আমার টোটাল হাইট হয়, এটা আমার টোটাল যদি হাইট হয় এইচ, সো এইচ মাইনাস টিএফ প্লাস আর। আর কি? আর হচ্ছে রুট রেডিয়াসটা, এই যে রুট রেডিয়াস, ওকে? তার মানে এই জায়গাটা বাদ যাবে, ঠিক আছে? সো এর ক্ষেত্রে রুট রেডিয়াস হচ্ছে, ডি এর রুট রেডিয়াস হচ্ছে 14.5, ঠিক আছে? সো এর ডি এর রুট রেডিয়াস হচ্ছে 14.5। ওকে, আমি এখানে অ্যাড করে দিই প্রপার্টিটা, দ্যাট ইজ আর। আর কি? না 14.5 মিলিমিটার। আর ইজ রুট রেডিয়াস অফ দ্য সেকশন, রুট রেডিয়াস অফ আইএসএমবি আর আইসো। ঠিক? সো কত আসছে বলো? সো ডি এর ভ্যালু হচ্ছে এইটা ডিভাইডেড বাই টি ডাব্লিউ। টি ডাব্লিউ হাউ মাচ? কত ছিল টি ডাব্লিউ? টি ডাব্লিউ হচ্ছে 6.9। চলো বলো কত আসছে?
কত আসছে? 28.40। 28.40। ওকে, 28.40। ঠিক আছে, নাও তাহলে এটা কোন ক্যাটাগরিতে আসছে দেখো। ওকে, এবারে প্রথম প্রশ্ন, যে নিউট্রাল অ্যাক্সিস ইজ এট দ্য মিড ডেপথ। সো নিউট্রাল অ্যাক্সিস এট দ্য মিড ডেপথ, তাহলে এখানে 84 এপসাইলন ইজ দ্য লিমিট। সো 84 এপসাইলনের থেকে এটা ছোট আছে, হ্যাঁ ছোট আছে 28.40, দেন ইট উইল বি কামিং আন্ডার প্লাস্টিক ক্যাটাগরি, তাই তো? প্লাস্টিক ক্যাটাগরিতে হয়ে গেছে এটা। সো hence the web is also plastic, hence the web is also plastic, web is also plastic. That implies the entire section is plastic, entire section is plastic. এইবার আমি বলতে পারি entire section is plastic, that's it, is plastic, ঠিক আছে? ওকে, এইবারে আমার টার্গেট কি ছিল? স্টেপ 3, না শিয়ার ক্যাপাসিটি বার করা, ঠিক? তো শেয়ার ক্যাপাসিটি সেকশনটা শেয়ার ক্যাপাসিটি কত, অর ডিজাইন শেয়ার স্ট্রেংথ, কত শেয়ার রেজিস্ট করতে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার থার্ড স্টেপ। অ্যাজ পার ক্লজ 8.4.1, ওকে 8.4.1 কি বলছে সেখানে? সেখানে বলছে শেয়ার ক্যাপাসিটি ভিএন ইজ ইকুয়ালস টু, অর ভিডিপি করে দিই, হোয়াটএভার ভিডি, FY ডিভাইডেড বাই √3 ইন্টু গামা এম নট। কোথায় আছে চলো দেখি কি বলে। ওকে, দেখো, the nominal plastic shear resistance under pure shear is given by Vn is equals to Vp. Okay, so Vp is equals to AB FYW divided by under √3. Okay, now এবারে এখানে গামা এম নটটা কোথায় গেল? প্রথমত নমিনাল প্লাস্টিক শিয়ার রেজিস্ট্যান্স, সো নমিনাল বলেছে, ডিজাইন বলেনি। এর আগের দিন অঙ্ক করতে গিয়ে আমরা দেখেছিলাম যে নমিনাল আর ডিজাইনের পার্থক্যটা কি। নমিনালে গামাটা থাকবে না, ডিজাইন হয়ে গেলে যখনই এর সঙ্গে গামা যোগ নিচে চলে আসবে, ভাগ হয়ে যাবে গামা দিয়ে, তখনই এটা ডিজাইন চলে আসবে, নমিনাল শব্দটা রিপ্লেস হয়ে যাবে ডিজাইন দিয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে কোডের আমাদের ফরম্যাট। সো যাই হোক, তো এখানে বলেছে যে নমিনাল মানে কিন্তু ডিজাইন নয়। নমিনালকে যদি গামা দিয়ে পার্শিয়াল মেটেরিয়াল সেফটি ফ্যাক্টর দিয়ে ভাগ করি তাহলে আমরা ডিজাইনটা পাবো। নাও হোয়াট ইজ এভি? এভি ইজ দ্য শিয়ার এরিয়া, এভি ইজ দ্য শিয়ার এরিয়া, and FYW is the yield strength of the web. ওকে, কিভাবে আসছে ফর্মুলাটা আমি ডিরাইভ এখানে করতে চাই না, কারণ এটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের সাবজেক্ট। যাই হোক, আহামরি কঠিন কিছু ডেরিভেশন নয়। তো শিয়ার এরিয়া কি? আচ্ছা, এবারে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এমনি সিম্পল জয়েস্টের ক্ষেত্রে একটা প্রশ্নের উত্তর দাও যে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস যেটা আছে, সে বেন্ডিং স্ট্রেসটা কে রেজিস্ট করে? ফ্লেঞ্জ। আর শিয়ার স্ট্রেস কে রেজিস্ট করে? ওয়েব। তোমাদের যদি খেয়াল থাকে তাহলে এর শিয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা কেমন ছিল? কিছুটা এরকম ছিল না? তার মানে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস ইজ রেজিস্টেড ইন দ্য ওয়েব পোর্শন অনলি, ঠিক? ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস রেজিস্ট করছে কে? ওয়েব। বাট ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ইজ রেজিস্টেড ইন দ্য ফ্লেঞ্জেস। ওকে, সো এখানে আমার শিয়ার এরিয়া বলতে কোনটা বোঝানো হচ্ছে? শিয়ার এরিয়া বলতে প্রাইমারিলি আমার ওয়েবের এরিয়াটাকেই বোঝানো হচ্ছে, ঠিক আছে? সো ওয়েব এরিয়া ইজ মাই শিয়ার এরিয়া। Again, web area is how much? DTW for welded section, HTW for hot rolled section. So again, what is
হট রোল্ড সেকশনের এইচ, এইখানে যদি তুমি অবজার্ভ করো তাহলেই বুঝতে পারবে হোয়াট ইজ এইচ। আগেন এইচ ইজ দ্য ওয়েভ, ডেপথ অফ দ্য ক্লিয়ার ওয়েভ। সো ক্লিয়ার ওয়েভের ডেপথ কত? ক্লিয়ার ওয়েভের ডেপথ আমাদের এই ক্ষেত্রে কত হবে ক্লিয়ার ওয়েভের ডেপথ? So VDP actually. So VDP is equals to, okay, sorry, into AV. Okay, AVW. AVW is what? Shear area. So AVW is equals to H into TW. What is H? H is my depth of wave, 250 millimeter, minus 2 into কত? Depth of flange. Depth of flange is how much? 12.5 plus root radius. Root radius how much? 14 না 14.5 ছিল, কত ছিল root radius? 14.5. Okay. হ্যাঁ স্যার ওটাই So 14.5. So this is the clear outstanding wave. তাই তো? Clear outstanding wave. So এর সঙ্গে কে গুণ হবে? Thickness of the wave. Thickness of the wave কত? 6.9 নাকি? Thickness of the wave 6.9. হ্যাঁ 6.9. চলো তো গুণ করে বলো কত আসছে। So millimeter square. How much? বুঝতে পারছো না পারছো না? স্যার 1352.4 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে। সো ভিডিপি বার করব, কত আসবে? FY 250 1352.4 মিলিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই √3 ইন্টু গামা এম নট কত? 1.1। সো কত আসে? আমি এক কাজ করি, 10⁻³ করে দিন, এখানে কিলো নিউটন ডাইরেক্ট লিখি, কত আসে বলো? স্যার 177.46। না না আরো বেশি আসবে, দেখো তো। স্যার এটা আসছে। এটাই আসছে। স্যার আপনি কিলো নিউটন করেছেন না? কত আসছে? স্যার 177.46। ওকে। নাও শেয়ার ফোর্স কত? শেয়ার ফোর্স কত এসেছিল? স্যার 130। বলো। তাহলে ভি বাই ভিডি কত আসছে? 130 ডিভাইডেড বাই 46 কত আছে? স্যার 0.732। কত? স্যার 0.732। It is greater than 0.6. That means 0.6 VD. That implies beam is in high shear. High shear. কি করে চেক করতে হয় বুঝলে? বলো।
বলো কিছু বক্তব্য। বলো কিছু বক্তব্য আছে না এগোবো? স্যার বলো স্যার বলছি এটা ওই হট রোলটা এটা কি করে বুঝলেন আরেকবার বলুন তো ওই জায়গাটা। কোনটা হট মানে রোল্ড ওই যে মানে? বুঝলাম না। মানে আমি যেটা ওই এভি ডাব্লিউ যেটা বের করলেন না এইচ ইন্টু টি ডাব্লিউ মানে হট রোল বলে তা ওইটাই বুঝতে পারলাম না ওই জায়গাটা কি মানে কেন আরে কি হলো। হট রোল্ড কাকে বলে? হট রোল্ড কাকে বলে? হট রোল্ড মানে হচ্ছে যে সমস্ত, সরি, হট রোল্ড মানে হচ্ছে যে সমস্ত সেকশন গুলো তোমার ইয়ে, আরে ওয়েট ওয়েট, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ, হট রোল্ড মানে কি? হট রোল্ড মানে হচ্ছে তোমার যে সমস্ত সেকশন গুলো ম্যানুফ্যাকচারালি যেগুলো ডিরাইভড করা হয়, ঠিক আছে, মানে এই যে এগুলো সব হট রোল্ড সেকশন। আর ওয়েল্ডেড সেকশন মানে কি? যেগুলো পাত জুড়ে জুড়ে বানানো হয়, যেগুলো পাত জুড়ে জুড়ে বানানো হয়। আর যেগুলো অলরেডি মানে ম্যানুফ্যাকচার্ড, মানে আইএসএমবি, আইএসএমসি, এগুলো এগুলো হচ্ছে তোমার হট রোল্ড সেকশন। এগুলো তো প্রথম দিনেই বলা। ঠিক আছে স্যার ঠিক আছে ওটা একটু আচ্ছা না, ঠিক এখানে আছে। একটা জিনিস আমি গন্ডগোল করেছি, ওয়েট এক সেকেন্ড, আমি একটা জিনিস গন্ডগোল করেছি, একটু রেকটিফাই করে নাও। এক সেকেন্ড, ওয়েট, হ্যাঁ। সো হট রোল্ড সেকশনের জন্য এইচটিডব্লিউ আর ওয়েল্ডেড সেকশনের জন্য ডিটিডব্লিউ, ঠিক আছে। তো এইখানে আমি, দাঁড়াও, এখানে এইচ বলতে ইয়ে বোঝানো হচ্ছে গোটা সিম্পল ডেপথ, পুরো ডেপথ, ওটাই আমি একবার চেক করছিলাম, ওয়েট, এখানে আমি এটা গন্ডগোল করেছি, এই জায়গাটা একটু ঠিক করে নাও, হ্যাঁ। ওয়েট, এখানে এইচ বলতে কিন্তু ডেপথ অফ দ্য ওয়েব নয়, এখানে এইচ বলতে টোটাল ডেপথ অফ দ্য সেকশন, এখানে এইচ বলতে টোটাল ডেপথ অফ দ্য সেকশন। এইচ হচ্ছে টোটাল ডেপথ অফ দ্য সেকশন, টোটাল ডেপথ, ঠিক আছে। এইচ হচ্ছে টোটাল ডেপথ অফ দ্য সেকশন। তো টোটাল ডেপথ অফ দ্য সেকশন হচ্ছে তোমার, এখানে এইচ হচ্ছে 250, টিডব্লিউ হচ্ছে 6.9 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। সো কত আসছে? এখানে এইচ মানে কিন্তু টোটাল ডেপথ। 1725 কত? 1725 1725 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। বাস এটাই আমার রেক্টিফিকেশন, ঠিক আছে। এটা আমি ভুল করলাম। ডি বলতে যখন আমরা ইয়ে বলেছি, তখন সেই ডিটা হচ্ছে বেসিক্যালি ক্লিয়ার ইয়ে অফ দ্য তোমার ওয়েব, ঠিক আছে। যেমন এইখানে ডি হচ্ছে তোমার ওয়েবের ডেপথ। এইটা ওয়েবের ডেপথ। বাট যখন আমি এইচ এর কথাটা বলছি, ঠিক আছে, হট রোল সেকশনে এইচ হচ্ছে তোমার এন্টায়ার টোটাল ডেপথ অফ দ্য সেকশন, দিস ইজ এইচ, ঠিক আছে। যাই হোক, এটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে, এই ভুলটা আমার মতো করো না। যাই হোক, বলো তাহলে কত আসছে? তাহলে ভিডিপি কত? ভিডিপি হচ্ছে 250, স্যার 1725, 226.35 226। 226.35, 3 কিলোনিউটন, whatever, ঠিক আছে। তাহলে এবারে শিয়ার ফোর্স কত আসছে দেখো, 226.3 কত আসছে বলো? 0.57 টাইম বেরিয়ে গেছে। যাই হোক, 0.57, which is less than
মানে একটা ছোট্ট ভুলের জন্য এটা হাই শেয়ার বিম লো শেয়ার হয়ে যায়, হ্যাঁ। যাই হোক 0.57 is less than 0.6, so the beam is in low shear. Okay, low shear, ঠিক আছে। সো লো শেয়ার আছে। তাহলে এবার সেকেন্ড পয়েন্ট কি না, মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি। সো মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি লো শেয়ারে আছে যখন, তখন আমরা কি এবার তারপরে নেক্সট পয়েন্ট কি ছিল না, মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বার করব। হাই শেয়ারের জন্য একটা ফর্মুলা, লো শেয়ারের জন্য আরেকটা ফর্মুলা। সো আজকে আমরা লো শেয়ারটা দেখছি। মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি, মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি। সো মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি কত না, ZPZ ইন্টু FY আপন গামা M1, ঠিক আছে, গামা MO। So ZPZ into Fy divided by gamma M. Basically that is ZPZ into Fy divided by 1.1. Okay? So কোথায় আছে? চলো দেখা যাক কি আছে। চলো। So কি বলেছে? When the factored design shear force does not exceed 0.6 times VD, where VD is the design shear strength of the cross section. আমাদের ক্ষেত্রে কি না, আমাদের ক্ষেত্রে 130 কিলোনিউটন, that is the shear force, design shear force is 130 kilonewton, which does not exceed the 0.6 time VD. VD কত ছিল আমাদের 226.34, ঠিক আছে। ওকে, সো এর থেকে যদি এক্সিড না করে, then the design bending stress MD shall be taken as beta B ZP Fy upon gamma M naught. Okay, so what is beta B? Okay, so beta B is equal to 1 for plastic and compact section. যদি আমার সেকশনটা প্লাস্টিক or compact হয়, then beta B will be equal to 1. সো আমাদের সেকশনটা তো প্লাস্টিক, সো আমার এখানে 1 চলে আসছে ডাইরেক্টলি, সেই জন্য আমি ডাইরেক্টলি লিখলাম MD is equals to ZP into Fy upon gamma M naught. ওকে, আচ্ছা। To avoid irreversible deformation under serviceability load, MD shall be less than 1.2 ZeFy by gamma M naught. ওকে, তার মানে এটার মানে হচ্ছে আন্ডার নো কন্ডিশন, আমি যদি এই কথাটাকে ম্যাথামেটিক্যালি লেখার চেষ্টা করি, দেন আই উইল বি রাইটিং যে এই গোটা জিনিসটাকে আমি যদি ইরেজ করে দিই, আমি জাস্ট এই শব্দটাই লিখলে এটা বোঝা যায় যে MD উইল বি মিনিমাম অফ, না মিনিমাম অফ নয়, MD will be beta B ZP Fy by gamma M naught, but it will have to be less than, but under no circumstances it will exceed 1.2 ZE Fy by gamma M naught for simply supported beam. Okay, or MD is equals to beta B ZP Fy upon gamma M naught, and it will never exceed 1.5 ZE Fy upon gamma M naught for cantilever beams. Okay, অর্থাৎ বিটা বি ZP Fy বাই গামা এম নট এই ভ্যালুটা যাই আসুক না কেন, আমার কিছু এসে যায় না, কিন্তু এটা দেখে নিতে হবে যেন এই ভ্যালুটা কোনো রকমেই 1.2 ইন্টু ZE ইন্টু Fy ডিভাইডেড বাই গামা এম নট এই ভ্যালুটার থেকে অতিক্রম না করে যায়। যদি অতিক্রম করে যায় তাহলে আমাকে এই ভ্যালুটাই নিতে হবে। ওকে, যদি অতিক্রম করে যায় তাহলে আমাকে এই ভ্যালুটাই নিতে হবে। সো এই ভ্যালুটা যেন কোনোভাবেই একে অতিক্রম না করে যায়, বা এই ভ্যালুটার আপার লিমিট এই ভ্যালুটা। ওকে, এবার তোমরা রিকল করে দেখো যে আগের দিন আমি যখন ফাউন্ডেশনের বেস প্লেট ডিজাইন করেছিলাম, তখন সেখানে আমি ডাইরেক্টলি ইউজ করে দিয়েছিলাম 1.2 ইন্টু ZE ইন্টু Fy ডিভাইডেড বাই গামা এম নট। দিস ইজ দা ডিজাইন প্লেটের বেন্ডিং মোমেন্টের ক্যাপাসিটি। ফাউন্ডেশনের এটা এই ক্লজটা কেন আসছে? এই ক্লজটা আসছে টু অ্যাভয়েড ইররিভার্সিবল ডিফরমেশন আন্ডার সার্ভিসেবিলিটি লোড।
ফাউন্ডেশনে আমরা সার্ভিসেবিলিটি নিয়ে খুব একটা বদার থাকি, হ্যাঁ ফাউন্ডেশনের সেটেলমেন্ট নিয়ে বদার থাকি, বাট আমার প্লেটের সার্ভিসেবিলিটি কন্ডিশন নিয়ে সেরকম কিছু হয় না, ডিফ্লেকশন নিয়ে কিছু হয় না, ঠিক না? সো তার জন্য আমরা ডাইরেক্টলি এই ভ্যালুটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম আপার লিমিট যেন হয়, এই ভ্যালুটাকে ছাড়িয়ে না যায় সেটা দেখে নিতে হবে, ঠিক আছে? আর বিটা বি কি না, বিটা বি ইজ বেসিক্যালি জেডি বাই জেডপি। বিটা বি কি না, বেসিক্যালি জেডি আপন জেডপি। তার মানে জেডপি বাই জেডি, জেডপি বাই জেডি এটাকে আমরা কি নামে চিনেছি? শেপ ফ্যাক্টর। মানে বিটা বি ইজ ইনভার্স অফ শেপ ফ্যাক্টর, ঠিক আছে? বিটা বি ইজ ইনভার্স অফ শেপ ফ্যাক্টর, তাই না? বিটা বি ইজ বেসিক্যালি জেডি আপন জেডবি, জেডপি ফর সেমি কম্প্যাক্ট সেকশন। সেমি কম্প্যাক্ট সেকশনের জন্য জেডি আপন জেডপি হবে, ঠিক আছে? তো যদি তোমাকে বিটা বি এর জায়গায় ডাইরেক্টলি শেপ ফ্যাক্টর দিয়ে দিই, তাহলে আমি তুমি জাস্ট ওটাকে রিভার্স করে নেবে। ওকে, চলো। So moment carrying capacity actually কি না, বিটা বি into zp f z into fy divided by gamma m naught. So zpz into fy divided by gamma m 1.1, as the section is plastic. The section is plastic. ঠিক আছে? Now এটা কার জন্য অ্যাপ্লিকেবল হবে? শুধুমাত্র লো শিয়ারের কেসে অ্যাপ্লিকেবল হবে। তো হোয়াট ইজ zpz স্যার? 465.71 নাকি? zpz ছিল 465.71 মনে হয়। ইয়েস, হ্যাঁ স্যার। 465.71। ওকে, চলো। ইউনিট কত? মিলিমিটার, ও সরি, ইন্টু কত? 10 কিউব। ইন্টু 10 কিউ, মিলিমিটার কিউ। এফওয়াই কত? 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ডিভাইডেড 1.1, কত আছে? কত স্যার আছে? 105.84 ইন্টু 10⁶। সো আমি কিলো নিউটন মিটার করে দিলাম, অসুবিধা নেই, না স্যার। ঠিক? সো এটাকে কি বলবো আমরা? এমডি, তাই তো? ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি 105.84। কত মোমেন্ট জেনারেট হয়েছে? মোমেন্ট কত এসেছে সেকশনে? 97.504 নাকি? 97.50। হ্যাঁ স্যার। চলো, ওর থেকে বেশি আছে তো ক্যাপাসিটি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সো ওকে, লিখতে পারি তো? হুম, হ্যাঁ স্যার। নাও সেকেন্ড ক্রাইটেরিয়া কি ছিল? ম্যাক্সিমাম ডিফ্লেকশন, নইলে সার্ভিসিবিলিটিটাই ফেল, নেওয়া যাবে না। ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হয়? সিম্পলি সাপোর্টেড বিম উইথ ইউডিএল লোডিং স্যার 26। 26। 26 কোথায় আছে? 26 5/384 WL/4/EI, দেখেছো ফর্মুলাটা? হ্যাঁ স্যার। না 26 স্যার, আমি কোথায় আছে? এল বাই ডি রেশিওটা বললাম। এলবাইডি কোথায় আছে? ওটা আরসিসির জন্য। হ্যাঁ এ স্যার, কোথায় আরসিসি আছে? মানটাই বললাম না। হ্যাঁ? তো এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত? এই ফর্মুলাটা কোথায় আছে? স্ট্রেংথ অফ মেটেরিয়ালে নাকি ইলাস্টিক থিওরি? চলো বলো কত আছে? আই এর ভ্যালু কত? চলো আই এক্স এক্স এর ভ্যালু বলেই দিই, 5131.6 ইন্টু 10⁴ মিলিমিটার টু দি পাওয়ার 4, ঠিক আছে? ই এর ভ্যালু কত? 200 জিপিএ। চলো বলো কত আসছে? বলো কত আসছে? হুম, কত আসছে?
ডেল্টা ম্যাক্স, ডেল্টা ম্যাক্স কত? 505/384। ডাব্লু কত? হুম, ডাব্লুর ভ্যালু কত নেবে সেটা বলো আগে। স্যার 86.67। এই, ডাব্লুর ভ্যালু 86 নেবে না টোটালটা বললে? হুম, 86.67 কি বললে তুমি? টোটালটা মানে টোটাল ডিফ্লেকশনটা বললে? না স্যার, ফ্যাক্টর মোমেন্টটা। মোমেন্ট জিজ্ঞেস করছি আমি তোমায়, ডিফ্লেকশনটা বলছি, বলো ডিফ্লেকশনটা কত? ডিফ্লেকশন টোটালটা আছে 5.93। 5.93? আচ্ছা, 5.93। আচ্ছা ঠিক আছে, আগে লোড কত হবে বলো, লোডটা কত নেবো আমি? তুমি আগে সিম্পলি আমায় বলো ডাব্লুর ভ্যালুটা কত। স্যার হুম, 57.78। থ্যাংক ইউ, এটাই জানতে চাইছিলাম। আনফ্যাক্টরড লোড নেবো ডাব্লু। ওকে, এইখানে ডাব্লুটা আনফ্যাক্টরড হবে, সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়াতে ফ্যাক্টরড লোড নিই না। কত হবে? 57 পয়েন্ট কত ছিল, 48 নাকি? 78 স্যার। ও 78। আচ্ছা, ঠিক আছে স্যার। তো কত আসছে এবারে বলো এল এর ভ্যালু? 3। স্যার 3000। স্যার সরি, হ্যাঁ 3000 হবে না? সে ঠিক আছে, যা দেবে দাও। 3000 to the power 4। ইয়ের ভ্যালু? এর ভ্যালু কত হবে? স্যার 2 × 10⁵। আয়ের ভ্যালু 5131.6 into 10 to the power 4 কত এসছে? স্যার 5.931। 5.931 মিলিমিটার, তাই তো? ঠিক আছে, পারমিসিবল ডিফ্লেকশন L upon 300। এল কত? 3310 মিলিমিটার। ঠিক আছে, দ্যাট ইমপ্লাইজ ডেল্টা ম্যাক্স ইজ লেস দ্যান ডেল্টা পারমিসিবল, হেন্স ওকে। এবার L/300 কোত্থেকে পেলাম? চলো, কি বলছে? লাইভ লোড, সিম্পল স্প্যান, ইলাস্টিক ক্ল্যাডিং হলে স্প্যান বাই 240, ব্রিটল ক্ল্যাডিং হলে স্প্যান বাই 300। ঠিক আছে, সিম্পলি সাপোর্টেড বিম ছিল, সিম্পল স্প্যান। ওকে, সো আমি ব্রিটল ক্ল্যাডিং ধরেছি, আমি এখানে লিখেই দিই, নইলে কনফিউশন আসতে পারে, কেউ 240 ধরে করলে সেও করতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, সো পারমিসিবল ডিফ্লেকশন এত, অ্যাজিউমিং ব্রিটল ক্ল্যাডিং, কিছু মেনশন ছিল না আমার অঙ্কে, অ্যাজিউমিং ব্রিটল ক্ল্যাডিং। ওকে, চলো নাও, এই গল্পগুলো হয়ে গেল, মেন মেন চেক আমার হয়ে গেল, দাঁড়িয়ে গেল। এবারে প্রবলেম কে ক্রিয়েট করতে পারে? দুটো ফ্যাক্টর, একটার নাম হচ্ছে ওয়েব বাকলিং আর একটার নাম হচ্ছে ওয়েব ক্রিপলিং। যদি তোমাদের সিলেবাসের কথা শুধু বলি, একটাও নাই। ঠিক আছে, আমি তাও একটা ডেমো দেখাবো। ঠিক আছে, কি করে ক্যালকুলেট করতে হয় একটা দেখাবো, আদারওয়াইজ বিমের অঙ্ক কমপ্লিট হয় না। ওয়েব ক্রিপলিং, ওয়েব ক্রিপলিং, হাউ টু ক্যালকুলেট ওয়েব ক্রিপলিং। আজকে ওয়েব ক্রিপলিংটা দেখিয়ে দিচ্ছি। তো ওয়েব ক্রিপলিং কি দেখলাম না, এটা যদি আমার বিম হয়, বিমটা গোড়া থেকে বাঁকবে, গোটা ওয়েব ঠিক আছে, বাট এই গোড়ার দিকটাতে বিমটা ঝাড় খেয়ে গেছে, তাই তো? এরকমের ঘটনা, দুর্ঘটনা ঘটবে। তো এটা কেন হয়? ঠিক, কেন হয়? কোনো আইডিয়া? সে ফর এক্সাম্পল, এটা হলো আমার কলাম। ওকে, এটা হলো আমার কলাম, এই কলামের উপরে একটা ক্যাপ লাগানো থাকে। ওকে, এই ক্যাপের উপরে আমার বিমটা ধরো বসানো আছে।
স্টিফেন আর দেখাচ্ছি না আপাতত, চলো এমনি থাকুক, সিম্পল বসানো আছে ধরো। ওকে, এবারে বিমের উপরে লোড আছে, তো সেই লোডের জন্য এই যে এখানে লোডটা এসেছে, সো পি অ্যামাউন্টের লোডটা এসেছে বিমে, তো বেসিক্যালি এই জিনিসটাকে আমরা স্ট্রাকচারাল ডায়াগ্রামে কি করে দেখি, এটা হচ্ছে আমার সাপোর্ট, এটা হচ্ছে আমার সাপোর্ট, আর এখানে লোড এসছে, তাই তো? আর একটু যদি ভালো করে আমি রিপ্রেজেন্ট করাই এই জিনিসটাকে, ঠিক না? সো এটাই হচ্ছে আমার বিমের সিচুয়েশন। এই ত্রিভুজটা হচ্ছে বেসিক্যালি আমার কলাম, যেটা আমার সাপোর্ট, তাই তো? তাহলে আমার বিমটার ফ্রি বডি ডায়াগ্রামে কি হয় না, এখানে আমার পিলোড পড়েছে, এই পিলোড পড়ার জন্য সেই পিলোডটা এই সাপোর্ট দুটোকে ধাক্কা মেরেছে, সেই সাপোর্ট ধাক্কার রিটার্ন হিসেবে, রিয়াকশন হিসেবে এই বিমটাতে উপরের দিকে আপওয়ার্ড ফোর্স দিয়েছে। ফ্যাক্ট, এই পিলোডটা বিমের উপর এসে পড়েছে, সেই পিলোডটা বিমের উপর এসে পড়ার জন্য এই লোডটা বিমের থ্রু দিয়ে সাপোর্টে ধাক্কা মারছে, সেই ধাক্কার রিটার্ন হিসেবে, রিয়াকশন হিসেবে সাপোর্ট বিমকে উপরের দিকে রিয়াকশন ফোর্স R1 এন্ড R2 বা RA বা RB উপরের দিকে দিচ্ছে। তো স্বাভাবিকভাবে এখানে যে আরেকবার বলুন তো সেই জায়গাটা। আচ্ছা দেখো, এটা হচ্ছে মেন ফান্ডামেন্টাল। বিমের ওপরে ডাব্লিউ এক্সটার্নাল লোড এসে পড়ছে, সেই লোড এসে পড়ার জন্য বিমটা সেই লোডটাকে সাপোর্টের ঘাড়ে ঠেলছে, এই লোডটা বিমের থ্রু দিয়ে সাপোর্টের ঘাড়ে এসে পড়ার জন্য সাপোর্ট বিমকে একটা প্রতিক্রিয়া ফোর্স, বিপরীত দিকে প্রতিক্রিয়া ফোর্স দিচ্ছে, যেগুলো হচ্ছে RA এন্ড RB। ঠিক আছে, এইভাবেই প্রতিক্রিয়া ফোর্স আসে, রিয়াকশন ফোর্স এইভাবেই জেনারেট হয়। যদি সাপোর্ট না থাকতো তাহলে কি হতো, বিমের ওপর ফোর্স পড়লো, বিমটা টুক করে এই পজিশন থেকে নিচের দিকে টুক করে নেমে যেত। সাপোর্ট আছে, সেই জন্যই সাপোর্টটা বিমটাকে নিচের দিকে নামতে বাধা দিচ্ছে, বাধা দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, তার মানে কি, তার মানে হচ্ছে এই যে উপরে এই যে পি ফোর্সটা এসেছে, সেই পি ফোর্সটা সাপোর্টকে বেসিক্যালি এই যে লোডটা বিমের উপর এসে পৌঁছাচ্ছে, সেই লোডটাকে দুভাগে ভাগ করে নিচের দিকে ঠেলছে, সাপোর্টকে ঠেলছে এই লোডটা। তো এই ঠেলার রিপার্কেশন হিসেবে, এই ঠেলার রিটার্ন হিসেবে রিয়াকশন ফোর্স বিমকে সাপোর্ট দিচ্ছে, সাপোর্টটা বিমকে একটা উল্টো দিকে রিয়াকশন ফোর্স দিচ্ছে। ঠিক আছে, এইভাবেই বেসিক্যালি একে অপরের সঙ্গে ব্যালেন্স করে থাকে, সেই জন্যই এর নাম রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স আনতাবরি রিয়াকশন ফোর্স নয়, রিয়াকশন ফোর্স, রিয়াকশন অবটেইনড ফ্রম দ্য সাপোর্ট ইজ বেসিক্যালি রিয়াকশন ফোর্স, তাই না? অ্যাকশন ফোর্সটা কি, অ্যাকশন ফোর্স হচ্ছে এইটা, পিটা। অ্যাকশন ফোর্স বিমের ওপর পড়ছে, তাহলে সাপোর্ট কেন বিমকে রিয়াকশন দিতে যাবে? অ্যাকচুয়ালি না, বিমের উপরে এক্সটার্নাল ফোর্স পড়ছে, কিন্তু সেই ফোর্সটা বিম ট্রান্সফার করে দিচ্ছে সাপোর্টের ঘাড়ে, সেই জন্য তার রিয়াকশন হিসেবে সাপোর্ট বেসিক্যালি বিমকে রিয়াকশন ফোর্স মারছে। বুঝতে পারলাম? বলো কোনো বক্তব্য? যাই হোক, তো এই যে পি ফোর্স এসছে, তো স্বাভাবিক একইভাবে একই ফান্ডামেন্টাল, তো এখানে পি ফোর্স এসছে, তো বেসিক্যালি এখানে তার ধাক্কা যাবে, তো তার জন্য সাপোর্ট বেসিক্যালি এই যে কলামের ক্যাপটা, তো সাপোর্ট বেসিক্যালি কি করছে, বিমকে এদিকে একটি ধাক্কা দিচ্ছে। অন্য একটা কালি ইউজ করলে ভালো হতো। তো একটি ধাক্কা দিল বা রিয়াকশন দিল, বেশ ভালো। তো এই রিয়াকশন যে এলো, এবার এই রিয়াকশনটা কোথা দিয়ে যাচ্ছে, এই রিয়াকশনটা বেসিক্যালি এই ফ্লেঞ্জ প্লেটের বটম দিয়ে আসছে, দ্যাট ইজ দ্য পোর্শন। বুঝতে পারলাম? এই রিয়াকশন ফোর্সটা এখানে, এই যে আমি এই ভিউতে দেখলে, ওকে। সো এই রিয়াকশন ফোর্সটা এখান দিয়ে যে যাচ্ছে, এইখানে তো একটা বেসিক্যালি আমার কি ছিল, এখানে আমার একটা বেসিক্যালি জাংশন ছিল, তাই না? এখানে একটা আমার বেসিক্যালি জাংশন ছিল, একটা প্লেট সঙ্গে আর একটা প্লেট, যেখানে জাংশন থাকে সেখানে কি হয়, স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, সেখানে একটা স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, মানে স্ট্রেসটা সেই জায়গাটাতে বেশি হয়। তো স্বাভাবিকভাবে এই জায়গাটা তখন টুবড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি গ্রো করে। ঠিক আছে, একটা প্লেট আর একটা প্লেট জুড়ছে, তো জয়েন্টের মতো জায়গা, তো এটা বেশি ভালনারেবল, তো স্বাভাবিকভাবে এই জায়গাটা টুবড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই জন্য এই জায়গাটা হচ্ছে ক্রিপল। মানে তোমার কাঁধে যদি হিট করে দিই,
তাহলে তোমার কাঁধটা সহজে ফ্র্যাকচার হয়ে যেতে পারে অ্যাজ কম্পেয়ার টু তোমার হাতে যদি হিট করি, তাই না? মোর ভালনারেবল। হাঁটুতে যদি দুম করে একটা কিক করে দেওয়া হয় তাহলে দেখবে সঙ্গে সঙ্গে তুমি বসে যাবে। বেসিক্যালি কি ওখানে জয়েন্ট, তো জয়েন্ট পোর্শন আর মোর ভালনারেবল। ঠিক আছে, সো স্ট্রেস কনসেন্ট্রেশন ডেভেলপ করি সহজে। তো এই জিনিসটার জন্য ওয়েব ক্রিপলিং হয়। তো আমি এটারই একটা জাস্ট ডেমনস্ট্রেশন, মানে ডেমনস্ট্রেশন নয়, মানে এই অঙ্কটা এখানে দেখাচ্ছি। খুব ডিটেলসে আর বেশি আলোচনা করব না, কারণ সিলেবাসে যেহেতু নাই। এনিওয়ে, নাহলে কমপ্লিট হবে না এটা। ওয়েব ক্রিপলিং, ওহো মুছে দিলাম। ওকে চলো, সো ওয়েব ক্রিপলিং। তো ওয়েব ক্রিপলিং এ আমরা কোন জায়গাটা ধর্তব্যের মধ্যে রাখবো? দিস রুট জোন। বেসিক্যালি এই রুট জোনটাকে আমরা ধর্তব্যের মধ্যে রাখবো। ওকে, সো এই রুট জোনটা বেসিক্যালি কি হচ্ছে না, বেসিক্যালি ক্রাশড হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য রিয়াকশন ফোর্স। রিয়াকশন ফোর্স আসার জন্য স্কোয়াশিং হয়ে যাচ্ছে কাইন্ড অফ। ঠিক আছে, সো ফর কেস অফ ক্রিপলিং, আরেকটা দাগ ছিল তাহলে, হ্যাঁ এবার ঠিক আছে, এটা মুছে দিই, এটা লাগবে না। আচ্ছা, হুম হুম হুম, নাও দেখো। ওকে, সো যে জায়গাটাতে তোমার বেসিক্যালি দুর্বল ও, সেই জায়গাটাতেই ও এখানে মানে হিট করবে। তো এখান থেকে যেমন তোমরা সয়েলে পড়েছো যে এইটা ধরো আমার বেস প্লেট বা এটা আমার ফাউন্ডেশন, তো ফাউন্ডেশনের উপরে কলাম আছে, কলামে বেসিক্যালি কনসেন্ট্রেটেড লোড থাকে। তো সেই কনসেন্ট্রেটেড লোডটা, কলামটা বেসিক্যালি মাটির ফাউন্ডেশনের মধ্য দিয়ে মাটিতে বসে আছে। তো এবারে এই কলামে পি লোড পড়লে সেই লোডটা বেসিক্যালি মাটির দিকে ছড়িয়ে যায়। পড়েছো তো তোমরা? হ্যাঁ, লোড ডিসপারশন হয়, ছড়িয়ে যায় লোডটা হ্যাঁ গ্রাজুয়ালি স্যার, যত বাল্বের নিচের মাধ্যমে। দিকে, বাল্বের মাধ্যমে। ঠিক সেমনি সেটা যে কোনো ক্ষেত্রেই তাই হয়। কেন বলতো? কারণ যে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন লোডটা, সেটা যে জায়গাটাতে লোডটা অ্যাকচুয়ালি সে কলামে পড়ছে সেটা হচ্ছে একটা বিন্দুতে লোডটা পড়ছে। কিন্তু যখন এই লোডটা ট্রান্সফার হচ্ছে কার থ্রু দিয়ে? কলাম, কলামের সঙ্গে থাকা বেস প্লেট, বেস প্লেটের সঙ্গে থাকে মাটি। তো যত নিচের দিকে যাচ্ছে তত বেসিক্যালি কি হচ্ছে? এরিয়াটা বাড়ছে, কন্ট্যাক্ট এরিয়াটা বাড়ছে। ঠিক না? কলাম কতটুকু জায়গা বেস প্লেটের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছে? সামান্য এতটুকু জায়গা। বেস প্লেট আবার মাটির সঙ্গে কতটা জায়গাতে ইন্টারঅ্যাক্ট করেছে? এতটা হিউজ জায়গা, তাই না? তো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যখন লোড ট্রান্সফার হচ্ছে, বা একটা মেম্বার থেকে আরেকটা মেম্বারে যখন লোড ট্রান্সফার হচ্ছে, তাদের যে কন্ট্যাক্ট এরিয়া, দ্যাট কন্ট্যাক্ট এরিয়াটা বেসিক্যালি চেঞ্জ হতে হতে থাকছে। তো সেই জন্য ডেভেলপড স্ট্রেসের পরিমাণটাও গ্র্যাজুয়ালি কমতে কমতে যাচ্ছে। ঠিক আছে, সো বেসিক্যালি এইখানে যে রিয়াকশন ফোর্সটা আসছে, সেই রিয়াকশন ফোর্সটা তো আসবে এই এতটুকু যে কন্ট্যাক্ট জায়গাটা রয়েছে সেই কন্ট্যাক্ট জায়গা থ্রু দিয়েই। ঠিক, এই কন্ট্যাক্ট জায়গা থ্রু দিয়ে যে রিয়াকশন ফোর্সটা কলামের এই ক্যাপ থেকে আসছে, সেটা বেসিক্যালি আলটিমেটলি যখন এই মেম্বারে পৌঁছাচ্ছে তখন সেটা তো হিউজ জায়গা জুড়ে ছড়িয়ে যাচ্ছে, তাই না? তো এবারে যখন সেটা ছড়ায় তখন আমরা সেটা ধরে নিই, অ্যাজিউম করি যে মোটামুটি রুট লেভেলে আমার এটা বিচার্য বিষয় হবে। সো এই রুট লেভেলে কতটা এরিয়া ধরে ডিসপারশন হয়, না এই ডিসপারশনটা হয় টিপিক্যালি আমরা এটা অ্যাজিউম করি সেটা হচ্ছে 1:2.5। ওকে, সো 1:2.5 এই রেশিওতে আমরা এটা মেনলি অ্যাজিউম করে থাকি। এইখানে এটা হচ্ছে বি অ্যান্ড দিস ওয়ান ইজ N2, দিস ওয়ান ইজ N2। আমি যদি ছবিটা আরেকবার ভালো করে আঁকার চেষ্টা করছি, দাঁড়াও। দিস ইজ মাই, সরি,
Okay. তো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ লেন্থ যেটা আমার অ্যাকচুয়ালি অ্যাক্টিভেটেড হবে। সো ফর for case of crippling, load dispersion will be of 1:2.5 এই স্লোপে। ওকে, 1:2.5 এই স্লোপে লোডটা ডিসপারশন হবে। সো 1:2.5 মানে কি, হরাইজন্টাল ইজ টু ভার্টিক্যাল। ঠিক, হরাইজন্টাল ইজ টু ভার্টিক্যাল। সো পারমিসিবল ক্রিপলিং স্ট্রেংথ for yielding of wave is equals to Fyw, that is the yielding strength of wave, into area. So area is how much? Area হচ্ছে Fyw into Tw into B plus N2. Okay, B plus N2. Okay, now what is B? B, now what is N2 actually? N2 হচ্ছে 2.5 into TF plus R. 2.5 into TF plus R. সো ওয়ান ফ্যাক্টর, এই যে কানেকশন যেটা রয়েছে, এই যে অংশটা জুড়ে আমার অ্যাকচুয়ালি টাচে রয়েছে, ওকে, এই টাচে থাকা অংশটা কি না, এই হচ্ছে এই জায়গাটা। ওকে, দিস ইজ দ্য পোর্শন যেটা কানেকশনে রয়েছে, যেটা বিয়ারিং এ রয়েছে। অ্যাকচুয়ালি বিয়ারিং এ যতটা অংশ রয়েছে সেই অংশটুকু, দ্যাট ইজ দ্য বি। ওকে, এই জায়গাটা হচ্ছে বি, বিয়ারিং এ থাকছে। এবার এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি রিয়াকশন ফোর্সটা আসছে, এবং যখন আমার বিমটাকে পেয়ে গেছে, বিমটাকে পেয়ে যাওয়ার পরে এটা বিমের উপরের দিকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি রেফার করি এইরকম লাইন ডায়াগ্রামে, এইরকম ভাবে আমরা রেফার করি। বাট ইন রিয়ালিটি কিভাবে ফোর্সটা ট্রান্সফার হয় আমি সেই ডায়াগ্রামটা ভিজুয়ালাইজ করাবার চেষ্টা করছি, আর কিছু না। ঠিক আছে, সো এই জায়গাটাতে এইটা যেটা আসে সেটাকে আমরা এক কথায় এমনি ভাবে ডিনোট করি। ওকে, এবং এইখান থেকে উপরের দিকে এটা ছড়ায়। কত স্লোপে ছড়ায়? উল্টো দিকে 2.5, 1:2.5 স্লোপে ছড়ায়। ঠিক আছে, তো এই যে N2, এই ভ্যালুটা কত? N2, এই N2 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত? N2 এর ভ্যালুটা হচ্ছে তোমার 2.5 টাইমস TF প্লাস R। ওকে, সো 2.5 ইন্টু TF কত? 12.5 প্লাস 14.5। আর হচ্ছে রুট রেডিয়াস, কারণ কোথায় ভাঙে? ভাঙে হচ্ছে গোড়াতে। তাহলে কতটা কতটা হাইট ওপরে উঠবে? কতটা হাইট ওপরে উঠছো? অ্যাকচুয়ালি থিকনেস অফ দ্য ফ্লেঞ্জ প্লাস রুট রেডিয়াস, দিস মাচ অফ হাইট ও অ্যাকচুয়ালি ওপরের দিকে উঠছে। ঠিক, তো ওপরের দিকে যতটা উঠছে, তো হরাইজন্টালি কত যাচ্ছে? মানে অ্যাকচুয়ালি 2.5টা কি, 1:2.5 মানে কি, 1 ভার্টিক্যাল আর 2.5 হরাইজন্টাল। মানে এক ঘাট যদি ওপরে ওঠে, এক দাগ ওপরে উঠলে 2.5 ছড়ায়, 2.5 হরাইজন্টালি সরে যায়। ঠিক আছে, তাহলে এখানে উঠছে কতটা? TF প্লাস R উঠছে, তাহলে এদিকে কতটা যাবে? 2.5 টাইমস TF প্লাস R। আর এই যে বি, এই বিটা কি না, বিটা হচ্ছে যতটা লেন্থ বিয়ারিং এ রয়েছে। সো বিয়ারিং এ থাকে কতটা লেন্থ? বিয়ারিং এ আছে এখানে যতটা লেন্থ ততটাই আর কি। বিয়ারিং এ সে ফর এক্সাম্পল let us assume 100 millimeter minimum bearing, 100 mm bearing length. So altogether কত আসছে? Fyw into, আচ্ছা টোটাল কত আসছে ক্রিপলিং স্ট্রেংথ? সো পারমিসিবল ক্রিপলিং স্ট্রেংথ কত? সো পারমিসিবল ক্রিপলিং স্ট্রেংথ, পারমিসিবল ক্রিপলিং, বলো। স্যার বলছি ওই 100 mm যেটা অ্যাজিউম করলে বিয়ারিং এর, ওটা কি করে মানে বুঝলেন ওটা?
এইগুলোই তো কম, মানে তোমার এক্সপিরিয়েন্স। মানে নর্মালি 100 মিলিমিটার মিনিমাম বিয়ারিং দেওয়া হয় যে কোনো ক্ষেত্রে। তোমাদের যদি কিছু না ডেটা থাকে, 100 mm ইজ আ ডিসেন্ট ভ্যালু টু গেস। ঠিক আছে, তুমি এটা 150 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। মানে কতটা অ্যাকচুয়ালি ল্যাপিং এ রয়েছে সেটা আমরা ডিটেল ডায়াগ্রাম থেকে পাই। ইন রিয়ালিটি আমাদের কাছে যখন ডায়াগ্রাম আসে তখনই সেটা ধরে। বা তুমি যদি অ্যাজ আ ডিজাইনার তুমি সেটা ফিক্স করতে পারো, যেটা আমি 100 দেবো নইলে 150 দেবো। টিপিক্যালি 100 থেকে 150-এর মধ্যে প্রোভাইড করা হয়। ঠিক আছে, এই ভ্যালুটা মাথায় রাখবে যে 100 সব সময় নয়, 100 থেকে 150-এর মধ্যে একটা ভ্যালু দেওয়া হয় নর্মালি। সো পারমিসিবল ক্রিপলিং স্ট্রেংথ সো ইজ ইকুয়ালস টু কত হবে, 250 FYW ইন্টু 6.9 ইন্টু 100 প্লাস 67.5 divided by 1.1. What is 67.5, sir? 67.5 is this much মনে হয়। 12.5 আর 14.5 কত হয়, 17, 27, 27 আর 2 34, কত হয় দেখো তো? হ্যাঁ স্যার ওটা আছে। দাঁড়াও একবার, 2.5 ইন্টু 60, হ্যাঁ ঠিক আছে, 27 দুগুণে 54, হ্যাঁ ঠিক আছে। তো 67.5, সো কত হচ্ছে টোটাল? সো ইন্টু 10 টু দি পাওয়ার -3 করে দিই, নিয়ে কিলো নিউটন করে দিই, কত আসছে বলো? স্যার 262.67। 262.67 কিলো নিউটন। সো দিস মাচ অফ রেজিস্ট্যান্স এই জায়গাটা রয়েছে। আর অ্যাকচুয়ালি শিয়ার ফোর্স কত? which is greater than 130 কিলো নিউটন। এবার which is greater than 130 কিলো নিউটন মানে কি, এই জায়গাটা এতটা ক্ষমতা আছে রেজিস্ট করার, এতটা লোড রেজিস্ট করার ক্ষমতা আছে, বাট অ্যাকচুয়ালি কত ফোর্স আসছে এই জাংশনটা থ্রু দিয়ে, অ্যাকচুয়ালি কত ফোর্স আসছে, যেটা শিয়ার ফোর্স সেটাই তো আসছে নাকি? এই জাংশনটা থ্রু দিয়ে কতটা ফোর্স অ্যাকচুয়ালি আপওয়ার্ড আসছে, যতটা শিয়ার ফোর্স ততটাই, তাই না? এটা রেজিস্ট করতে পারে এতটা, আমি সেটা বার করলাম, which is the permissible crippling strength, but actually এখানে আসছে কতটা, যেটা শিয়ার ফোর্স। সো শিয়ার ফোর্স ইজ হাউ মাচ, 130 কিলো নিউটন। সো ইট ইজ গ্রেটার দ্যান 130 কিলো নিউটন, হেন্স ওকে। যদি না হতো তাহলে ক্রিপলিং এ ফেল করতো, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হতো, বিয়ারিং লেন্থটা বাড়াতে হতো। সিম্পল বিয়ারিং লেন্থটা বাড়িয়ে দিলে কাজ হয়ে যায়। ওকে, নইলে হয় বিয়ারিং লেন্থ বাড়াতে হতো, নইলে আমায় ওয়েবের থিকনেসটাকে বাড়িয়ে দিতে হতো, তাহলে রেজিস্ট্যান্স বেড়ে যেত। ঠিক আছে, তো চলো অনেকক্ষণ আজকে সময় নিলাম, আজকে এখানেই এন্ড করছি আমি। ওয়েট, আমি রেকর্ডিং স্টপ করছি। কারো কোনো